আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি চম্মলক্ষ সুপার স্পেশাল এবং ঝাঁকানাকা একটা ইন্টারেস্টিং ক্লাস উপহার দেওয়ার জন্য আজকের এই ক্লাসে ইনশাল্লাহ আজকের আমাদের এই ক্লাসটা খুবই মারাত্মক ক্লাস এবং আজকের এই ক্লাসে আমার মনটা অনেক অনেক খুশি। কারণ কি, আমাদের আজকের এই ক্লাসে তোমাদের উপস্থিতি অনেক 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 আমার মন প্রাণ ভরে যাওয়ার মতো। অনেক অনেক আমি খুশি, অনেক অনেক হ্যাপি। আসলে আমি এতটাই হ্যাপি, এতটাই খুশি যে এই খুশির অবস্থা প্রকাশ করার মতো না। আলহামদুলিল্লাহ, আমি খুশি হলাম, তোমরা অনেকটা রেসপন্স করছো। আজকে আমি আইসিটির ৫ম অধ্যায়ের এমন একটা অংশ নিয়ে আমাদের এই আজকে স্পেশাল ক্লাসটা সাজিয়েছি, যেই অধ্যায়ের যে অংশগুলো আমাদের পড়তে অনেকেরই ভয়ভীতি কাজ করে। আমরা সবাই জানি আমাদের আইসিটির ৫ম অধ্যায়ে প্রোগ্রামিং ভাষা, অধ্যায়ের নাম হচ্ছে প্রোগ্রামিং ভাষা। এই প্রোগ্রামিং ভাষায় ৩টা টপিক থেকেই সৃজনশীল প্রশ্ন হয়ে থাকে, এমসিকিউ প্রশ্ন হয়ে থাকে। আর সেই টপিকের একটা হচ্ছে অ্যালগোরিদম, ২ নাম্বারটা হচ্ছে ফ্লোচার্ট, এবং সবচাইতে মারাত্মক যে টপিক সেটা হচ্ছে সি প্রোগ্রামিং। এই ৩টা টপিক শিখতে পারলেই আমাদের প্রোগ্রামিং ভাষা ৫ম অধ্যায় আমাদের পানির মতো ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। তো সেই স্বপ্ন দেখার জার্নিতে আজকে আমরা শুরু করলাম আমাদের এই আইসিটির ৫ম অধ্যায়ের প্রোগ্রামিং ভাষার ফার্স্ট লেকচার। আলহামদুলিল্লাহ, প্রায় আমাদের আজকের ক্লাসে মোটামুটি তোমরা অনেকেই জয়েন করছো। এই সংখ্যাটা প্রায় মোটামুটি ৩০-এর কাছাকাছি, ৩০ ছুঁই। তবে আমি যতটুকু ধারণা করি, আমার এই জুম অ্যাপের অনলাইন ক্লাসে সর্বোচ্চ সংখ্যক জয়েন করেছিল 45+, অর্থাৎ 50-এর কাছাকাছি। কিন্তু 50 এখনও যাইতে পারে নাই আমার বিগত 4-5 বছরের অনলাইন জার্নিতে। আমি আশা করি তোমরা যদি লেগে থাকো এবং তোমরা চেষ্টা করো, সামনের দিনগুলোতে হয়তো বা কোনো একদিন না কোনো একদিন এই রেকর্ডটা ইনশাল্লাহ ভাঙতেও পারে। তো আমি অনেক অনেক খুশি হলাম তোমরা এতটা সাপোর্ট দিয়েছো, এতটা রেসপন্স করছো। তো শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে এই ক্লাসটা দেখো মনোযোগ দিয়ে। আজকে আমরা সুন্দরভাবে এই টপিকটা বোঝার চেষ্টা করব। তো সবাইকে বলতেছি, সবাই আমার কথাগুলো ভালো করে শুনতে পাচ্ছ কিনা এবং স্ক্রিনটা স্পষ্ট দেখতে পাচ্ছ কিনা, সব কিছু ঠিকঠাক আছে কিনা একটু আমাকে জানাও। থ্যাংক ইউ সো মাচ, খুশি হলাম, থ্যাংক ইউ সো মাচ। আজকে আমাদের এই ক্লাসে এনডিসির স্টুডেন্ট জয়েন করছো, এনডিসির আজহাত আছো। আমি খুশি হলাম, আজহাত একটু অসুস্থ ছিল গত ক্লাস আমি জানি, তাও জয়েন করছো আজকে, থ্যাংক ইউ সো মাচ। তোমার ফ্রেন্ডকে নিয়ে আইসো, তোমার ফ্রেন্ড এখনও জয়েন করতে হয়তো পারে নাই। আচ্ছা, এবার আমি চলে আসি আমাদের পরবর্তী অংশে। তো আইসিটির ৫ম অধ্যায়ের নাম প্রোগ্রামিং ভাষা, টপিকের নাম হচ্ছে অ্যালগোরিদম। তো এই অ্যালগোরিদম যদি আমি সহজে বুঝতে চাই, আমাদের আজকে একটা গল্প মনে রাখতে হবে, আর সেই গল্পের নাম হচ্ছে আমের জুস। সিরিয়াসলি বলতেছি, আসলে অ্যালগোরিদমটাকে আমি এভাবেই শেখানোর চেষ্টা করছি। কারণ কি, অ্যালগোরিদমটায় জিনিসটা এরকমই, আমের জুসের গল্পের মাধ্যমে অ্যালগোরিদম শেখা হয়ে যাবে। তো সম্পূর্ণ অংশ ভালো করে মনোযোগ দিয়ে দেখো কিভাবে আমরা এই আমের জুসের গল্পের মাধ্যমে অ্যালগোরিদম শিখতে পারি। মনে করো তোমার বাসায় একটা মেহমান আসবে, অনেক দূর দূরান্ত থেকে মেহমান আসতেছে, তোমাদের বাসায় একটা অনুষ্ঠান হচ্ছে, মেহমান আসবে। এখন আমরা সবাই জানি মেহমান আসলে আমাদের কি করতে হয়, আপ্যায়ন করতে হয়। তো মেহমান যেহেতু অনেক দূর থেকে আসবে, অনেক ক্লান্ত হবে, তাদেরকে বিশ্রাম নেওয়ার জন্য গেস্ট রুমে আমরা তাদেরকে বলবো রেস্ট নেওয়ার জন্য, এবং আমরা কি করব, প্রাথমিকভাবে আমরা শরবত দিব অথবা জুস দিব বা অথবা অন্যান্য আইটেম আমরা কি করব, তাদেরকে সার্ভ করব। তো মনে করো তোমার বাসায় আজকে মেহমান আসতেছে অনেক দূর দূরান্ত থেকে, যে কোনো মেহমান হইতে পারে। এখন তুমি প্ল্যান করতেছো যে সেই মেহমান অনেক দূর থেকে আসবে, কীভাবে তাদের প্রাথমিকভাবে আপ্যায়ন করা যায়। তুমি চিন্তা করলা আমের জুস তৈরি করবা। এখন আমের সিজন, অনেক ভালো ভালো আম পাওয়া যায় বাজারে, সেই আমগুলো তোমার সংগ্রহ করা আছে, তুমি আমের জুস তৈরি করতে চাচ্ছ। সবাইকে আমার গল্পটা বুঝতে পারতেছো? একটু আমাকে জানাও, রেসপন্স করো। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এখন কথা হচ্ছে এই আমের জুসের গল্পের মাধ্যমে আমরা অ্যালগোরিদম শিখতে পারবো। দেখো, জাস্ট মনোযোগ দিও, ঠিক আছে? কোনো দিকে যদি মনোযোগ চলে যায় অন্যদিকে, তাহলে বুঝতে সমস্যা হবে। আচ্ছা, শিওরলি টু স্পিক, ক্যামেরা অফ রাখো। ওকে, ঠিক আছে। তো এখন আমের জুস তৈরি করার জন্য আমাদের অনেক অনেক কিছুই প্রয়োজন আছে। একটা জিনিস তৈরি করতে কিন্তু অনেক উপকরণ লাগে, হ্যাঁ। এখন প্রাথমিকভাবে আমরা চিন্তা করতে পারি আমের জুস তৈরি করতে একটা ব্লান্ডার মেশিন লাগবে, ব্লান্ডার মেশিন।
কারণ ব্লেন্ডার মেশিনে যদি আমি জুসটা তৈরি করি আমাদের জুসটা অনেক সুন্দর হবে, অনেকটা ভালো মানের হবে। তো মনে করো তুমি এই ব্লেন্ডার মেশিন ঘর থেকে নিয়ে আসছো বা ব্লেন্ডার মেশিন তোমার বাসায় আছে, সেটা রেডি করতেছো। এখন আমরা একটা বিষয় খেয়াল রাখবো, যখনই আমরা একটা কাজ মানে কাজ করব, কাজ করার শুরুতেই আমরা কি বলি? বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করি। সবাই কথাটা বুঝো, হ্যাঁ? কাজ করার শুরুতে আমরা কি বলি? বিসমিল্লাহির রহমানির রহিম, কাজটা শুরু করতেছি। তো আমাদের আজকের আমের জুস তৈরি করার জন্য আমরা শুরু করব স্টার্ট দিয়ে। কী দিয়ে শুরু করব? স্টার্ট দিয়ে। এই যে আমাদের শুরু হচ্ছে, হ্যাঁ, স্টার্ট। সবাই কি বুঝতে পারছো কথাটা? আমের জুস তৈরি করার জন্য আমরা স্টার্ট দিয়ে শুরু করলাম, মানে শুরু করতেছি। আমের জুস আমরা তৈরি করব, কাজটা শুরু হচ্ছে মাত্র, এই জন্য আমরা লিখলাম স্টার্ট। একটু আমাকে জানাও কথাটা বুঝতে পারলো কিনা। বুঝতে পারছি। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে স্টার্ট করলাম, এরপরে কাজ কি? এরপরে চিন্তা করবা যে আমের জুস তৈরি করতে কি কি প্রয়োজন। আম প্রয়োজন, চিনি প্রয়োজন, পানি প্রয়োজন, লবণ প্রয়োজন এবং আরও অনেক অনেক কিছুই প্রয়োজন। ঠিক আছে, আপনারা সবাই জানে। আচ্ছা, এখানে একজন প্রশ্ন করছো, স্যার এগুলো কি সব নোট করবো? আমি নোট দিয়ে দিব, হ্যাঁ, আমি সব নোট দিয়ে দিব। 1 2 3 4 5, তোমার নামটা আমি এখনও দেখতে পাচ্ছি না, নামটা আমাকে লিখে দিও। আমি সব দিয়ে দিব, তুমি জাস্ট পরে লিখে নিও, আপাতত দেখো, বুঝো। তো আমরা সবাই জানি আমের জুস তৈরি করতে আম লাগে, চিনি লাগে, পানি লাগে, লবণ লাগে, সব কিছুই লাগে। ওকে, আচ্ছা, তা চলো আমরা এই আম, চিনি, পানি, লবণ এগুলো নিব। এগুলোকে বলা হয় ইনপুট। ওকে, সানজিদা, থ্যাংক ইউ সো মাচ, খুশ হলাম জয়েন করছো। এবার চলো বাচ্চারা, এখন আমরা যাচ্ছি। হ্যাঁ, আমরা এখন এই যে লিখলাম, প্রথমে শুরু করলাম এবং আমি একটা জায়গার মধ্যে, একটা পিরিচের মধ্যে আম নিলাম, চিনি নিলাম, পানি নিলাম, লবণ নিলাম। এই যে নিলাম, এগুলোকে বলা হয় ইনপুট। ইনপুট মানে গ্রহণ করা। আমাদের একটা কাজ করার জন্য যেই যে উপকরণগুলো প্রয়োজন, সেই উপকরণগুলোকেই বলা হয় ইনপুট। আলহামদুলিল্লাহ, প্রায় 28 জন জয়েন করছো, সর্বোচ্চ অনেক দিন পর, অনেক মাস পর জয়েন করছো 28 জন। দেখি কতজন হয়। শেষ পর্যন্ত থাইকো সবাই। সবাইকে বলতেছি, দেখো বুঝতে পারলা কিনা। এই যে যতগুলো উপকরণ আমার লাগবে আমের জুস তৈরি করতে, এগুলো সব হচ্ছে ইনপুট। এটাকেই বলা হয় ইনপুট। সবাইকে বুঝতে পারছো লাইনটা? আচ্ছা, হ্যাঁ স্যার, থ্যাংক ইউ। এরপরে আমরা কি করব? এই যে ইনপুটগুলো যে আছে না, উপকরণ আম, চিনি, পানি, লবণ, এগুলো আমরা সেই ব্লেন্ডার যে মেশিন, সেই মেশিনের মধ্যে রাখবো। এই হচ্ছে আমার সেই ব্লেন্ডার মেশিন। একটু মনোযোগ দিয়ে দেখবা, হ্যাঁ। আমি তোমাদের সামনে একটা ব্লেন্ডার মেশিন এঁকেছি, যদিও এটা ব্লেন্ডার মেশিনের মতো দেখতে না, মনে করো এটা একটা ব্লেন্ডার মেশিন, নাম দিলাম আর কি, হ্যাঁ, ব্লেন্ডার মেশিন। এই যে এটা হচ্ছে সেই আমাদের ব্লেন্ডার মেশিন। আমরা তো শুরু করলাম কাজটা। উপকরণগুলো আম, চিনি, পানি, লবণ এগুলো সবই ইনপুট। এই ইনপুটগুলো আমরা এই যে আয়তাকার যে ইয়াটা আছে মেশিন, সেই মেশিনের মধ্যে রাখলাম। এই হচ্ছে সেই ব্লেন্ডার মেশিন। এই হচ্ছে এতটুকু অবস্থা। এগুলো সব আমরা এই পাত্রের মধ্যে বা ব্লেন্ডার মেশিনের মধ্যে রাখলাম। এই পর্যন্ত যা আলোচনা করছি, বুঝতে কোনো সমস্যা হয়েছে কারো? আচ্ছা, এখন কি করব বলো তো? ব্লেন্ডার মেশিনে রাখলে কি জুস তৈরি হয়ে যাবে নাকি আরো কাজ বাকি আছে বলো তো? আরও তো কাজ বাকি আছে। কি করতে হবে এখন? এখন আমাদের এই ব্লেন্ডার মেশিনের এই তারটাকে বিদ্যুৎ সংযোগ দিতে হবে, সুইচ অন করতে হবে। তারপরে কি হবে? ঘুরবে 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 ঘুরবে, শব্দ হবে শব্দ হবে, এবং এই যে আম, চিনি, পানি, লবণ এগুলো কি হবে? প্রসেসিং হবে, প্রসেসিং হবে। আলহামদুলিল্লাহ, হ্যাঁ 29 জন বলছো, সোহান, মাশাল্লাহ। এই মুহূর্তে 30 জন হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি নামগুলো ঘোষণা করতেছি, প্রায় অনেক বছর পর মনে হচ্ছে আমার এই ক্লাসে সবাই জয়েন করছো। তানিয়া 1 2 3 4, সানজিদা, আফিফা, আয়েশা, আনিসু, হ্যাঁ হ্যাঁ 31 জন আমাকে নিয়ে। এ হচ্ছে, আচ্ছা সবার নামটি বলি: তানিয়া, সানজিদা, আফিফা, আয়েশা, আনিসুর, আরিফা আক্তার রানী, আজাহাদ, নটরডেম কলেজ, ঢাকা, তামান্না, হ্যাঁ একটু ওয়েট, তারপর হচ্ছে ডুলি পটুয়াখালী থেকে জয়েন করছো, তামান্না তো জয়েন করছো, ইমন শেখ, পলাশপুর, ইতি, ফাতেমা মিম, জান্নাত মোহনা, খাদিজা, মারুফ, সিরাজগঞ্জ, সোহান, আমার এলাকারই ছোট বাচ্চা, সরি আমরা তো বাচ্চা বলি সবাইকে, আমার এলাকারই ইপি স্টুডেন্ট, আমার এমডাব্লিউ কলেজ নারায়ণগঞ্জ, এই এমডাব্লিউ কলেজে আমি পড়ছি। আর ইমরান আমার মিতা, তারপর নাইমুর, নাজমুল, হামিদপুর আল হেরা কলেজ যশোর, নুসরাত সুলতানা সুমাইয়া,
ওপ্পো 11 জানি না তোমার নাম, অর্পিতা, তারপর হচ্ছে রিয়াজ, রিফা, রুদ্র, সাদিদ, স্মৃতি, শাহিদা, শিউলি, তৃষা, যাই হোক আমরা বলতে পারতেছি না, একজন আমার নাম মিসিং হয়েছে। যাই হোক, খুশি হলাম তোমরা জয়েন করছো, থ্যাংক ইউ সো মাচ। এবার দেখো, হ্যাঁ বলো মোনা বলো। ওয়ালাইকুম সালাম। আচ্ছা হ্যাঁ বলো বলো মোহনা বলো। আপনি কি সোহান থেকে অফলাইনে পড়াতেন আগে নাকি? না হ্যাঁ এখনো পড়াই তো, যে সোহান যে আমার অফলাইন স্টুডেন্ট, তো ও আমার আমি যে কোচিংয়ে পড়াই সেই কোচিংয়ে আমরা একই এলাকার মানুষ। আমি যেখানে থাকি নারায়ণগঞ্জ। মানে এইচএসসি ব্যাচ পড়ান নাকি অফলাইনে? অফলাইনে এসএসসি ব্যাচও পড়াই, এইচএসসি ব্যাচও পড়াই, 9, 10 ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার। ও আচ্ছা। সোহান আমার কথা কি মন খারাপ করছেন? আমি বাচ্চা বলছিলাম, আসলে সবাই তো বাচ্চাই আমার কাছে, সবাই আমার একটু জানায় তো। আচ্ছা যাক খুশি হলাম, থ্যাংক ইউ। আচ্ছা এবার দেখো তো যেখানে ছিলাম, এই যে প্রসেসিংটা কি? খাদিজা জয়েন করছো, খুশি হলাম, তুমি অনেক অসুস্থর মধ্যে জয়েন করছো, থ্যাংক ইউ সো মাচ। প্রসেসিং মানে কি জানো? আমরা যখন এই ব্লান্ডার মেশিনের সুইচটা আমরা বৈদ্যুতিক লাইনে লাগাই, সুইচ চাপ দিই, এগুলো ঘুরতে থাকে, হ্যাঁ। আচ্ছা এবার দেখো খেয়াল করো, এখন এগুলো ঘুরতে থাকলে কি হয়, আস্তে আস্তে এগুলো সব মিক্সিং হয়, আম চিনি পানি তারপর লবণ মিক্সিং হয়ে একসময় কি হয়, আমাদের পরিপূর্ণ একটা সুন্দর আমের জুস তৈরি হয়। এই জন্য আমি লিখছি প্রসেসিং। খেয়াল রাখবা, অ্যালগোরিদমে শুরু করতে হয়, শুরু করার পরেই ইনপুট নিতে হয় এবং এরপরেই হয় প্রসেসিং। আর এই প্রসেসিংটাই হচ্ছে অ্যালগোরিদম, ফ্লো চার্ট এবং সি প্রোগ্রামিংয়ের সবচেয়ে মেইন জিনিস। এই প্রসেসিংয়ের মধ্যে অনেক সূত্র থাকে, অনেক মান নিতে হয়, অনেক শর্ত থাকে, অনেক মেকানিজম থাকে। আমি আবারও বলতেছি, আমরা আজকে কিন্তু অ্যালগোরিদম পড়তেছি, কিন্তু এই অ্যালগোরিদমের এই পার্টটাই হচ্ছে আমাদের সবচেয়ে চ্যালেঞ্জিং পার্ট। এই পার্টের মধ্যেই আমাদের অনেক থিওরি নিয়ে কাজ করতে হবে, অনেক মেকানিজম নিয়ে কাজ করতে হবে, অনেক চিন্তা করে কাজ করতে হবে। এই প্রসেসিং অংশটা হচ্ছে আমাদের অ্যালগোরিদম, ফ্লোচার্ট, সি প্রোগ্রামিংয়ের মেইন অংশ। আমার কথা কি বুঝতে পারছো? আচ্ছা থ্যাংক ইউ। তো এখন কথা হচ্ছে এই প্রসেসিংয়ে আমরা কি করব, এটা আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা অঙ্কে দেখব। প্রত্যেকটা অঙ্কে প্রসেসিং এক এক রকম, ভিন্ন রকম হয়, এগুলো আমরা দেখবো আস্তে আস্তে। আচ্ছা তো বুঝতে পারলাম ব্লেন্ডার মেশিনের প্রসেসিংটা হচ্ছে আমের জুস তৈরি করা, কারণ কি এখানে আম চিনি পানি লবণ থাকবে, এগুলো সব মিক্সিং হবে, আমের জুস তৈরি করবে। প্রসেসিংয়ের মধ্যে কি হবে, ঘুরবে আমের জুস তৈরি হবে। আচ্ছা এবার দেখো, আমের জুস যখন তৈরি হলো, এই আমের জুসতে কিন্তু আমাকে বের করতে হবে মেশিন থেকে, তাই না? তো মনে করো এই মেশিনের নিচের দিকে একটা রাস্তা আছে, সেই রাস্তার নিচেই তুমি একটা ছোট্ট করে একটা পানির পাত্র রাখছো, পানির পাত্র বলতে একটা গ্লাস রাখছো, যে গ্লাসের মধ্যেই টপ টপ করে এই ব্লান্ডার হওয়া যে আমের জুস সেগুলো এই রাস্তা দিয়ে বেয়ে এই ছোট্ট গ্লাসের মধ্যে পড়তেছে। দেখো তো এই লাইনটা বুঝতে পারলা কিনা? প্রসেসিং হওয়ার পর আমের জুসটা এই ছোট্ট রাস্তা দিয়ে আমাদের এই আমের জুসটা একটা পাত্রের মধ্যে পড়তেছে টপ করে। এতটুকু বুঝছো? এবার দেখো, এবার খেয়াল করো, এই যে আমাদের ইনপুটে ছিল এই জুসগুলো, উপাদানগুলো, ইনপুট থেকে প্রসেসিং হলো, প্রসেসিং থেকে কোথায় আসলো, বাইরে বের হয়ে আসলো, এটাকে বলা হয় আউটপুট। কেন? কারণ আমরা আমের জুস চাচ্ছি, ছিল আম চিনি লবণ পানি, সেখান থেকে আমাদের এখানে আসছে একটা আমের জুস। খাদিজা জয়েন করছো, খুশি হলাম, তুমি রেস্ট নাও, আমি তোমার সম্পূর্ণ সুস্থতার জন্য দোয়া রইল, টেনশন নিও না, আল্লাহ ভরসা। এই ক্লাস সব রেকর্ড থাকবে, নোট পেয়ে যাবে, রেস্ট নাও। থ্যাংক ইউ জয়েন করছো, আমি খুশি হলাম। তো এই হচ্ছে বিষয়টা, আমরা যা পাচ্ছি এটাকে বলা হয় আউটপুট। আমরা যা দিয়েছিলাম সেটা ইনপুট, আর এখান থেকে যা পাচ্ছি সেটা হচ্ছে আউটপুট। তার মানে আউটপুটে আমরা সুন্দর একটা আমের জুস পেয়ে গেলাম, আমের জুস পাওয়া গেল। এবার তোমরা বলো, আমের জুস যে আমরা তৈরি করছি, আচ্ছা অ্যালগোরিদম মানে হচ্ছে একটা সমস্যা ধাপে সমাধান করা। অ্যালগোরিদম মানে হচ্ছে একটা সমস্যা ধাপে সমাধান করা, যেখানে স্টার্ট থাকবে, ইনপুট থাকবে, প্রসেসিং হবে, আউটপুট পাওয়া যাবে এবং লাস্টে শেষ হবে। কথা বুঝতে পারছো? হ্যাঁ ধাপে প্রবলেম সলভ হয়, এটা হচ্ছে অ্যালগোরিদমের মেইন পার্ট বা মেইন বিষয়। এটাকে আমি একটা গল্প আকারে বোঝাচ্ছি যাতে বুঝতে সহজ হয়। ওকে, এবার আমি তোমাদের বাকিদেরকে বলতেছি, একটু খেয়াল করবা। হ্যাঁ, এই যে আমরা এই আমের জুস তৈরি করার জন্য শুরু করলাম,
ইনপুট নিলাম, প্রসেসিং হয়ে আমের জুসটা তৈরি হয়ে আমাদের কাছে আসলো আউটপুট হিসাবে। এই পর্যন্ত যে ঘটনাটা বলে আসলাম, সবাই এতটুকু বুঝতে পারলা কেন একটু আমাকে বলো, সবাই একটু রেসপন্স করো। জি স্যার, বুঝতে পারছি। থ্যাংক ইউ সো মাচ। এখন আমি একটা বিষয় তোমাদেরকে বলি, তুমি যখন আমের জুস তৈরি করে ফেলছো না, এই আমের জুস কি তুমি নিজে খাবা নাকি মেহমানকে সার্ভ করবা, কি করবা বলো তো? প্রথমে টেস্ট করব, তারপর মেহমানদের দেব। মাশাআল্লাহ, বুদ্ধিমানের কাজ। হ্যাঁ, প্রথমে টেস্ট করবা যে আমের জুসটা ঠিক আছে কিনা, তুমি খেয়ে ফেলবা আগে। যাই হোক, তো যদি এরকম হয় মজা হয়েছে খুব, তাহলে আগে খেয়ে ফেলবা, আর যদি মজা না হয় তা আবার বানাবা, তাই তো? ভালোই বুদ্ধি আছে তাহলে, থ্যাংক ইউ। তো এই যে আমের জুস আমরা কিন্তু এখন কি করব, সার্ভ করব। মেহমানকে দিব 1 গ্লাস, আমি খাবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তো এখন এই যে, ওকে, থ্যাংক ইউ, খুশি হলাম। তো এই যে আমের জুস, এটা কিন্তু আমরা পরিবেশন করাবো, পরিবেশন করতে দিব। তো আমাদের আমের জুস পর্যন্তই কিন্তু কাহিনী শেষ না, আমাকে দিতে হবে মেহমানকে। তো মেহমানকে দেওয়া মানে কি? মেহমানকে দেওয়া মানে মেহমানকে পরিবেশন করানো বা প্রদর্শন করানো, এটা খেয়াল রাখবা। হ্যাঁ, এই যে আমের জুসটা যে হইলো, এই আমের জুসটাকে আমাদের পরিবেশন করাইতে হবে, অর্থাৎ মেহমানের সামনে উপস্থাপন করাইতে হবে, যে বলতে হবে আপনারা অনেক দূর থেকে আসছেন, অনেক ক্লান্ত, এই নেন আপনাদের জন্য অনেক কষ্ট করে আমের জুস তৈরি করে নিয়ে এসেছি, আপনারা এখন পরিবেশন করুন। অর্থাৎ এই গ্লাসটা এখন তাদের সামনে তুলে দিতে হবে, এটাকে বলা হয় পরিবেশন বা প্রদর্শন করানো। কথা কি বুঝতে পারছো এতটুকু? জি স্যার। এই ক্লাসের রেকর্ড আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা, কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্ম, এটা ইউটিউব চ্যানেল, সার্চ দিলে পেয়ে যাবা। এই পরিবেশন বা প্রদর্শনটাও অ্যালগরিদমে আছে, অ্যালগরিদমে আউটপুট পাওয়ার পর পরিদর্শন বা প্রদর্শন করতে হয়। এরপরে কি করব, যখন মেহমান এই পরিবেশন করতেছে আমের জুসটা দেখে, তো তারা ওয়াও, তার মানে অনেকটা ইয়ে হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে, এটা কি খাইলাম জীবনে, এমন আমের জুস জীবনও খাইনি, মানে অনেক প্রশংসা করতেছে। তোমার আমের জুস এতটাই ওয়াও ছিল, খেয়ে তারা মনে করো অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। তো এরপরে কি, এরপরে কি হবে, প্রদর্শন করার পর তো বলছে অনেক প্রশংসা করছে, এরপরেই তোমার এই আমের জুসের গল্প সমাপ্ত বা শেষ। তো এরপরেই পরিবেশন বা প্রদর্শন, এরপর আমাদের এই পুরো আমের জুসের কাহিনী ইন্ড, মানে কমপ্লিট। কথা কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তানিয়া মনে হয় কিছু বলতে চাচ্ছ, আমি ভয়েস থেকে প্রশ্ন নিলে ভালো হইতো। আচ্ছা, বাকিরা বলো, বাকিরা এই পুরো আমের জুসের গল্পটা বুঝতে পারলা কিনা পুরোপুরিটা আমাকে জানাও, সবাই রেসপন্স করো। স্যার, বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ, খুশি হলাম। অনেকে এখনো বলতে পারো নাই? হ্যাঁ, সবাই বললে ভালো হইতো, কারণ সবারই উপকার হবে এটা শিখতে পারলে। অজ্ঞান হলে এরকম জোশ দেব না। আচ্ছা, আর কি দুষ্টামি করলাম। ওকে, দেখো, তো এখন আমি তোমাদের একটু রিভিউ করি, একটু খেয়াল করো। আমের জুস তৈরি করার সেই গল্পে ছিলাম, আমরা শুরু করলাম এবং আম, চিনি, পানি, লবণ নিলাম, এগুলো ইনপুট, এরপর প্রসেসিং করলাম, আমের জুস তৈরি হচ্ছে, এরপর আউটপুট হয়ে আমের জুসটা পাওয়া গেল। সেই আমের জুসটা আমরা কী করলাম, বলতে বলতে ক্ষুধা লেগে গেছে। আচ্ছা, সমস্যা নেই সোহান, ক্ষুধা যেহেতু লেগে গিয়েছে, এখন কি করবা, খাওয়া দাওয়া করো, প্রবলেম নাই। যদি পারি একদিন তোমাদের আমের জুস খাওয়াবো ইনশাল্লাহ, ঠিক আছে? সবাইকে হয়তো বা খাওয়াতে পারবো না, কারণ এই ক্লাসের এক একজন এক একটা প্রান্তে, হয়তো বা সোহানকে খাওয়াতে পারবো, বাকিদের হয়তো বা ভার্চুয়ালি আমি একটু পরিবেশন করাতে পারবো। আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। শুধু সোহানি আসো আশেপাশে, আর কেউ তো নাই, আর বাকিদের তো আমি অনেক মানে চিনি না তেমন, বলতে গেলে তোমরা আমাকে চিনো না, আমিও তোমাদেরকে চিনি না, জাস্ট ক্লাস করতেছো, ক্লাস করাচ্ছি, পড়াচ্ছি, এতটুকুই। আচ্ছা, তো তানিয়া, তোমার স্পিকার অন হয়েছে কিন্তু কথা শুনতেছি না, যদি চাও বলতে কিছু বলতে পারো তানিয়া, একটু ভয়েসে কথা বলো। স্যার, বলতে চাচ্ছি যে আপনার ট্যালেন্ট তো মাশাআল্লাহ অনেক ভালো। থ্যাংক ইউ সো মাচ। তো এই ঘটনাটা কিন্তু মনে করো যে তুমি একবার বলছিলে এরকম কিছু একটা ঘটনা, বুঝছো? আচ্ছা, বিকাশের মাধ্যমে পাঠানো দিবেন। হ্যাঁ, তুমি বলছিলে এরকম একটা ঘটনার মাধ্যমে তোমার কলেজের শিক্ষক পড়াইছিল, তো আমি সেই হিসেবে চিন্তা করলাম যে যদি এরকমভাবে একটা ঘটনা নিয়ে আসতে পারি, সবাই অ্যালগোরিদমটা ভালো করে বুঝতে পারবে। এটা ফ্লো চার্টও একই রকমভাবে কাজ করবে, অ্যালগোরিদম যা, ফ্লো চার্টও তা, প্রায় কাছাকাছি আর কি। আচ্ছা, থ্যাংক ইউ এতক্ষণ মনোযোগ। হ্যাঁ, বলো। হ্যাঁ, খুশি হলাম, তোমাদেরকেও ধন্যবাদ, তোমার মনোযোগ দিয়ে ক্লাসটা দেখছো। আচ্ছা, হ্যাঁ তানিয়া বলো, আর কোনো প্রশ্ন, নেক্সট প্রশ্ন থাকলে বলো, আমরা এখন তাহলে পরবর্তীতে যাবো। না স্যার, কোনো প্রশ্ন নেই। ওকে, থ্যাংক ইউ সো মাচ। বুঝতে পারছো ব্যাপারটা, ইতিহাসটা তো বুঝছো?
স্যার। ওকে, থ্যাংক ইউ, খুশি হলাম। আচ্ছা, এবার আমি যাই নেক্সট, যেখানে ছিলাম বলতেছিলাম ডিফারেন্ট বোর্ড ডিফারেন্ট জেলা, তো এই জন্য স্যার জাস্ট খাওয়াইবে না সবাইকে। আচ্ছা আচ্ছা, আমি একটু দেখি কমেন্ট পড়তেছো। বলতেছো যে যে ভিন্ন ভিন্ন বোর্ড ভিন্ন ভিন্ন জেলা, এই জন্য স্যার জুস খাওয়াইতে আবার পারবে না, সবাই নিজ নিজ বাসায় বানায় খায়ও, না হলে দোকানে থেকে কিনে নিও। আচ্ছা যাই হোক, বলেছে, খুশি হলাম। আসলে এটা আসলে সত্যি। আমি তো মনে করো যে এক একটা প্রান্তে, তোমরা এক একটা প্রান্তে যদি কাছাকাছি হইতো, হয়তো বা একদিন আমন্ত্রণ করে বা নিমন্ত্রণ করে যাই হোক একটা আয়োজন করে খাওয়ানো যেত। যেমন এই যে সোহান আছে, সোহানের আশেপাশের যে স্টুডেন্টগুলো আছে ওদেরকে বলতে পারতাম, কিন্তু তোমরা তো এক একটা প্রান্তে, তোমাদের কাছে তো ওরকমভাবে যাওয়া সম্ভব না। হ্যাঁ, অনলাইনে পাঠানো যায়, কিন্তু সেটা অনলাইন তো অনলাইনই, সামনাসামনি একটা মজা, অনলাইনে কি আরেকটা বিষয়। জোসের টাকাটা বিকাশে দিন। শোনো, আসলে এই টাকা বিষয়টা না, বিষয়টা হচ্ছে গিয়ে তোমার এই সামনাসামনি যে একটা আপ্যায়ন, সামনাসামনি যে একটা সেটা আর কি। যাই হোক, বলেছো, খুশি হলাম। তো যেখানে ছিলাম, যে ভিডিও দেখি জীবনও কিনে খামো না। আচ্ছা আচ্ছা, এখানে শোনা বলছো যে যেই ভিডিও দেখি জীবনও কিনে খামো না কিনে। ও আচ্ছা, মানে আমের জুস তো মানে বুঝছি বুঝছি। হ্যাঁ হ্যাঁ, ওকে, আমের জুস তো যেভাবে বানায় সেটা আসলে সম্পূর্ণ স্বাস্থ্যের জন্য এতটা উপকারী কিনা আমি জানি না, যেভাবে বানানো হয় আর কি। যাই হোক, নারায়ণগঞ্জের কি ফেমাস স্যার? আসলে আমি নারায়ণগঞ্জের না, নারায়ণগঞ্জে আমাকে চিনেন, আমার এলাকার স্টুডেন্টই আমাকে চিনে, বুঝছো। আচ্ছা, আমি দেখি কমেন্ট করতেছো অনেকে, থ্যাংক ইউ। আমি কমেন্টগুলো পড়ি, হ্যাঁ, প্রথম দিন তো অনেকেই কমেন্ট করতেছো। এনজয় করার সবাই একসাথে, এটা পাওয়া যাবে না। হ্যাঁ, এটা সত্যি স্যার। আজকে কি লাস্ট মাইগ্রেন্টের রেজাল্ট দিছে? আসলে আমি এখনও যাই না, এটা দেখতে হবে, হ্যাঁ, দেখে বলবো। আচ্ছা, থ্যাংক ইউ, অনেকেই কমেন্ট করছো বা অনেকে বলছো। এবার আমি যাই, হ্যাঁ, নেক্সট খেয়াল করো। তো যেটা বলতেছিলাম, এখন এই যে আমাদের একটা আমের জুস তৈরি করতে গিয়ে, হ্যাঁ, আমরা একটু খেয়াল করি, আমি এই জিনিসটা নিয়ে পরে বলবো। এখন আমি এখানে আসি, আমরা এখন ক্লাস শেষ হয় না, আমাদের স্পেশাল কিন্তু বাকি আছে পরবর্তী অংশে। এই যে আমের জুস তৈরি করতে গিয়ে স্টার্ট করলাম, ইনপুট নিলাম, প্রসেসিং হইল, এরপরে হচ্ছে আমাদের আউটপুট পাইলাম, এবং পরিবেশন বা প্রদর্শন করার পর ইন করলাম। এতটুকু পর্যন্ত আমাদের ঠিক আছে। এগুলো আসলে সবই কিন্তু অ্যালগরিদমে কাজ করে। অর্থাৎ অ্যালগরিদমে স্টার্ট দিয়ে শুরু করতে হয়, পরের ধাপে ইনপুট নিতে হয়, এরপরে প্রসেসিংয়ে কাজ করতে হয় এবং আউটপুট পাওয়া যায়। এরপরে সেই আউটপুটকে প্রদর্শন করতে হয়। এরপরেই আমাদের কি অ্যালগরিদমটা শেষ হয়। এভাবেই আমাদের অ্যালগরিদমের ধারাবাহিক প্রক্রিয়াটা কাজ করে। একটু আমাকে জানাও পুরো ব্যাপারটা এখন ভালো করে বুঝতে পারছো কিনা। সবাই একটু কথা বলো। থ্যাংক ইউ। আচ্ছা, এবার বলি। আচ্ছা হ্যাঁ, স্পিকারটা চ্যাট বক্সটা অফ রাখলে ভালো হয়। সবাই উত্তর দিয়েছ, খুশি হলাম, থ্যাংক ইউ সো মাচ। একটু চ্যাট বক্সটা অফ রাখো, আমরা এখন মূল আলোচনায় আসি। হ্যাঁ, এই গল্পটা আমি শিখলাম, এই গল্পের মাধ্যমে অ্যালগরিদমটা বোঝার চেষ্টা করলাম। এখন আমি আসি অ্যালগরিদমটা আসলে মেইন জিনিসটা কি। এটা তো গল্প বুঝাইছে, হ্যাঁ, গল্প দিয়ে বোঝানো, কিন্তু অ্যালগরিদম আসলে কি এখন আমি তোমাদের দেখাচ্ছি, এটা একটু খেয়াল করবা। আমি লিখে রাখছি। অ্যালগরিদম এর অর্থ হচ্ছে একটি সমস্যা তোমাকে দেওয়া হবে, সেই সমস্যাটিকে ধাপে ধাপে সমাধান করবা। অর্থাৎ একটি সমস্যা ধাপে ধাপে সমাধান করার পদ্ধতিই হচ্ছে অ্যালগরিদম। সবাইকে বলতেছি, কথাটা খেয়াল রাখবা, যে কোনো একটা সমস্যা স্টেপ বাই স্টেপ সলভ করার পদ্ধতিকেই বলা হয় অ্যালগরিদম। সবাইকে বুঝতে পারছো অ্যালগরিদম জিনিসটা কি? জি স্যার, বুঝতে পারছি। থ্যাংক ইউ। অ্যালগরিদম আমাদের দুইভাবেই লেখা যায়। অ্যালগরিদম কেউ চাইলে বাংলাও লিখতে পারো, অথবা কেউ চাইলে ইংরেজিতেও লিখতে পারো। এই দুইভাবে যে কোনো একভাবেই অ্যালগরিদম লেখা যায়, এটা মনে রাখবা। এখন যার কাছে যেটা সহজ লাগবে সে সেভাবেই কাজ করবা। অবশ্যই খেয়াল রাখবা, আমাদের স্টেপ বাই স্টেপ কাজগুলো সুন্দরভাবে লিখতে হবে, যাতে আমাদের কোনো ভুল না হয়। ওকে, তো এই হচ্ছে অ্যালগরিদম এর পরিচয় আর অ্যালগরিদম লেখার সিস্টেম। এখন আমরা একটা প্রশ্নের মাধ্যমে অ্যালগরিদমটা শিখব, কীভাবে একটা সমস্যাকে অ্যালগরিদমের মাধ্যমে সলভ করতে হয়। এখন আমি তোমাদের স্ক্রিনটা একটু জুম আউট করে এই জায়গার মধ্যে যতটুকু পড়াইছি, একবারে শুরু থেকে এতটুকু যা যা পড়াইছি এবং এখানে যা যা বুঝাইছি, এর মধ্যে যদি কার কোনো প্রশ্ন থাকে স্পিকারে প্রশ্নটা অন করে বলো, আমি প্রশ্ন উত্তর দিয়ে নেক্সট আমি প্রশ্ন সমাধান শুরু করব, অঙ্কের সমাধান শুরু করব। আমাকে একটু বলো এনিওয়ান যদি কার কোনো এখানে প্রশ্ন থাকে।
থ্যাংক ইউ, নাই বলছো। আচ্ছা, এনিওয়ান বাকিরা যারা আছো ক্লাসে, বাকিরা একটু রেসপন্স করলে ভালো হইতো। যা যা উপস্থিত আছো এই মুহূর্তে তোমাকে বলো, বাকিদের কোনো প্রশ্ন আছে? আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তার মানে মোটামুটি বুঝতে পারছো। এবার আমরা নেক্সটে চলে যাই, একটা অঙ্ক নিয়ে আসি কীভাবে একটা অঙ্ককে অ্যালগরিদমে আমাদের লিখতে হয়। তো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে 3টি ধনাত্মক পূর্ণ সংখ্যার যোগফল নির্ণয় করার জন্য অ্যালগরিদম লিখো। আমি আবারও প্রশ্ন দেখাচ্ছি, 3টি ধনাত্মক পূর্ণ সংখ্যার যোগফল নির্ণয় করার জন্য অ্যালগরিদম লিখো। এখন এই 3টি ধনাত্মক পূর্ণ সংখ্যা কি সেগুলোকে এখনও লেখা আছে না? লেখা নেই। 3টি সংখ্যার পরিচয় কিন্তু লেখা থাকবে না, এটা আমি অনুমান করে নিব। আমরা কি করব? এটা অনুমান করে কাজ করব। তো চলো বাচ্চারা শুরু করি। প্রথমে আমরা কি করব, আমরা এই অঙ্কটার মানে এই প্রশ্নটা দুইভাবে উত্তর দিব। একটা হচ্ছে বাংলা কথার মাধ্যমে, একটা হচ্ছে কি ইংরেজির মাধ্যমে। দুইভাবেই উত্তর করা সম্ভব, বাংলায়ও করা যায়, ইংরেজিতেও করা যায়। তো চলো প্রথমে আমরা বাংলায় করি। বাংলায় আমাদের লিখতে হবে ধাপ 1। তো লিখে দিলাম ধাপ 1। ধাপ 1 লেখার পর আমাদের বলতে হবে শুরু করি। কেন? ওই যে আমরা কিন্তু আমের জুস তৈরি করার জন্য কি বলছিলাম? স্টার্ট, অর্থাৎ কাজটা শুরু করতে হয়। তো লিখলাম ধাপ 1। ধাপ লিখে এরকম তীর চিহ্ন দিলাম, সাজাইলাম আর কি, এবার লিখলাম 1 এবং কোলন চিহ্ন দিয়ে লিখলাম প্রোগ্রাম শুরু করি। প্রোগ্রাম শুরু করি, এটা তুমি নিজের মতো করে সাজাই লিখলে আর কি। দেখো তো আমি যে লিখছি ধাপ 1-এ প্রোগ্রাম শুরু করি, এ কথাটা বুঝতে পারছো কিনা? আচ্ছা, কমেন্টে লিখছো, একজন লিখছো বাচ্চা, আসলে এটা এখন বলতেছি না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এবার পরে দেখি আমরা। হ্যাঁ, এখন আমরা কিছু না বলি, খেয়াল করো। আচ্ছা, তো আসলে এটা জাস্ট খেয়াল রাখবা, আমরা জাস্ট ধাপ 1, ধাপ 2, ধাপ 3, ধাপ 4, ধাপ 5 এভাবে লিখব। 3টি ধনাত্মক পূর্ণ সংখ্যার যোগফল নির্ণয় করতে হবে। এখন 3টি ধনাত্মক সংখ্যা কি দেওয়া নাই? দেওয়া আছে 10, 20, 30 লেখা আছে, এগুলো লেখা নেই। তো আমরা সবসময় কি করব, অ্যালগরিদমের প্রথম লাইনটাই হবে ধাপ 1, আর সবসময় লিখব প্রোগ্রাম শুরু করি। প্রোগ্রাম না লিখলেও সমস্যা নাই, শুধু যদি লেখো শুরু করি তাহলেও হবে। প্রোগ্রাম মানে যে কাজটা আমরা করতেছি এখন সেই প্রোগ্রাম আর কি। তো ধাপ 1 লিখে সবসময় লিখবা প্রোগ্রাম শুরু করি। এই যে আমরা কিন্তু ওই যে ব্লান্ডার মেশিনের আগে কি করছিলাম, স্টার্ট করছিলাম কাজটা করার জন্য, স্টার্ট করলাম যে কাজটা, সেটাই আমি এখানে লিখলাম যে আমরা এখন এই 3টি সংখ্যা যোগ করতে চাই। যোগ করার জন্য প্রথম ধাপে আমরা এই প্রোগ্রামটা শুরু করলাম। দেখো কথাটা বুঝতে পারলা কিনা? কার কোনো প্রশ্ন আছে এখানে? না স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। এরপরে ধাপ 2-এ যেতে হবে। এখন দেখো ধাপ 1-এর পরে ধাপ 2-এ কী কাজ করব? এখানে ধাপ 2-এতে লেখা আছে ইনপুট। এখানে ধাপ 2-তে কি লিখছি? ইনপুট। তো এখন আমরা লিখব ইনপুট ধাপ 2। এখন ধাপ 2 ইনপুট যে লিখব, ইনপুটে আমরা কি কি করব আসলে তো বুঝতেছি না এখানে কি কি করা যাবে। এখানে বলছে 3টি সংখ্যা নিতে হবে, 3টি ধনাত্মক পূর্ণ সংখ্যা নিয়ে যোগ করতে হবে, তার অ্যালগরিদম বের করতে হবে। এখন কথা হচ্ছে যে এই যে 3টি ধনাত্মক পূর্ণ সংখ্যা যে নিব সেগুলো কি কি হবে? সেগুলো কি 1 হবে, 2 হবে, 3 হবে, না কি কি হবে? আসলে এখানে নির্দিষ্ট কোনো সংখ্যা ধরা যাবে না, এখানে আমরা বর্ণমালা ধরব, ইংরেজি বর্ণমালা। যেমন ইংরেজি বর্ণমালার প্রথম অক্ষর এ ধরব, তারপরেরটা বি ধরব, তারপরেরটা সি ধরব। কেন আমরা সংখ্যা ধরব না? আসলে আমাদের এখানে কোনো সংখ্যার কথা বলে নাই, বলছে যে কোনো পূর্ণ সংখ্যা। তো এখানে নির্দিষ্ট কোনো সংখ্যা যেহেতু বলে নাই, এজন্য ইনপুট হিসেবে আমি 1, 2, 3, 10, 20, 30, 100, 200, 300 এগুলো ধরতে পারবো না। আমাদের ধরতে হবে বর্ণমালা, অর্থাৎ অক্ষর। তো আমরা লিখব যে ইনপুট হিসেবে ধাপ 2 লিখতেছি। ধাপ 2 ইনপুট হিসেবে বড় অক্ষর এ, বড় অক্ষর বি, বড় অক্ষর সি, এই 3টির মান গ্রহণ করি। আমরা বললাম 2 নম্বর ধাপে ইনপুট ধরতে হয়। ইনপুট কি ধরব? ইনপুট হচ্ছে যেই সমস্যাটি দেওয়া থাকবে সেই সমস্যার উপকরণ। যেমন আমরা আমের জুস তৈরি করতে চাচ্ছিলাম, আমের জুস তৈরি করতে কী কী লাগে? আম লাগে, চিনি লাগে, পানি লাগে। তো আমরা তো দেখছিলাম যে আমি জানতাম যে এটা আমের জুস তৈরি হবে, এজন্য আম, চিনি, পানি, লবণ নিছিলাম ইনপুট হিসেবে। কিন্তু আমাদের যেই প্রশ্ন এখানে 3টি সংখ্যার যোগফল বের করতে বলছে, সেই 3টি সংখ্যা কোন 3টা সংখ্যা এটাকে আমি জানি না।
এই জন্য আমরা মনে মনে ধরলাম এই 3টি সংখ্যা হচ্ছে 3টি বর্ণমালা, একটা এ, একটা বি, একটা সি। এইভাবে আমি লিখে দিব। চাইলে ছোট অক্ষর এ, ছোট অক্ষর বি, ছোট অক্ষর সিও লেখা যাইতো, তোমার ইচ্ছা। আমার কথা কি বুঝতে পারছো? তো এই হচ্ছে বিষয়টা। ইনপুট হিসেবে, থ্যাংক ইউ, ইনপুট হিসেবে বড় অক্ষর এ, বড় অক্ষর বি, বড় অক্ষর সি, এই 3টি মান গ্রহণ করলাম। আর আগে ছিল আমের জুসের জন্য আম, চিনি, লবণ, পানি ইত্যাদি, সেগুলো ছিল আমাদের ইনপুট আমের জুসের জন্য। কিন্তু এটা হচ্ছে যোগফল নির্ণয়, 3টি সংখ্যা, যে কোনো 3টি সংখ্যা ধরলাম। ওকে, এখন 3 নাম্বার স্টেপ, 3 নাম্বার ধাপে কি করব? দেখো এখানে প্রথম ধাপে শুরু ছিল, পরের ধাপে ইনপুট, পরের ধাপে কিন্তু ছিল প্রসেসিং। এই প্রসেসিং মানে এখানে সূত্র হইতে পারে, শর্ত হইতে পারে, ইটিসি। এখন প্রসেসিংটা আমরা এই জায়গার অঙ্কে কিভাবে কাজ করাবো? এখন দেখো আমি তোমাদের বলি, খেয়াল রাখবা। আমাদের আমাদের কি বলছে প্রশ্নে বলছে যোগফল নির্ণয় করতে হবে, 3টি ধনাত্মক সংখ্যার যোগফল নির্ণয়। আচ্ছা, যোগফলের জন্য আমরা কি করি? আমরা কিন্তু ইংরেজিতে যোগ করি যখন, এটাকে বলা হয় সামেশন বা সাম। সামেশন হচ্ছে সম্পূর্ণ রূপ যোগফলের জন্য, আর সংক্ষিপ্ত রূপ হচ্ছে সাম, SUM, সাম। এখন আমরা কি করব জানো? এই 3টা সংখ্যা যোগ করব, অর্থাৎ A যোগ B যোগ C। কথা কি বুঝছো? কারণ কেন? এই যে যোগফল বের করতে বলছে, যে 3টা সংখ্যা নিয়েছো সেই 3টা সংখ্যা যোগফল বের করবা, যোগ করতে হবে। তো এই জন্য আমরা কি করব? ধাপ 3-এ লিখব। আমাদের ক্লাসটা আমাদের ক্লাসটা লিঙ্ক কেটে যেতে পারে কিছুক্ষণ পর, আমি নতুন লিঙ্ক দিব, আমি আবার আসবো। হ্যাঁ, লিঙ্ক চলে যাবে, আমি আবার লিঙ্ক দিব, আবার আসবে, ঠিক আছে? আচ্ছা, তো ইনপুট হিসেবে যখন আমি 3টা সংখ্যা নিয়েছি, এই 3টা সংখ্যা নেওয়ার পরে এই 3টা সংখ্যা আমরা যোগ করব। তো লিখতেছি ধাপ 3, সাম ইকুয়াল টু A প্লাস B প্লাস C। এই সূত্রটি ব্যবহার করে সাম এর মান নির্ণয় করি। এই লাইনটাই হচ্ছে ধাপ 3। এটাকে বলা হয় প্রসেসিং। ব্লান্ডার মেশিনে যেমন ঘুরে আম জুস, আম, চিনি, পানি, লবণ এগুলো ঘুরে প্রসেসিং হয়, আর এইখানে এই অঙ্কের মধ্যে ইনপুটের A, B আর C এই 3টা আমাদের যোগ করতে হবে। কেন যোগ করতে হবে? কারণ যোগফল বের করতে বলছে। আসসালামু আলাইকুম। আজকে আমাদের মারাত্মক স্পেশাল চমৎকার ক্লাসের এই অংশ থেকে আমরা আবার আলোচনা শুরু করতেছি। তো বলতেছিলাম আমাদের 3টি সংখ্যার যোগফল বের করার জন্য ধাপ 3 নাম্বারের উপকরণ ছিল সাম, A প্লাস B প্লাস C। এই সূত্রটি ব্যবহার করে 3টি সংখ্যার যোগফলের মান নির্ণয় করি। এখন কথা হচ্ছে 3টি সংখ্যার মান তো আমি জানি না। আমি কি জানি A এর মান কত, B এর মান কত, C এর মান কত? এগুলো তো আমি জানি না। তাহলে সেই মানটা কত হবে? এগুলো চিন্তা করার কোনো প্রয়োজন নাই। মনে রাখবা, আসলে আমাদের অ্যালগরিদমটা হচ্ছে ধাপে ধাপে সমাধান করা। এখন ধাপে ধাপে সমাধান করলে রেজাল্ট কি আসবে, রেজাল্টের মানটা কত আসবে, এটা আসলে বের করার কোনো প্রয়োজন নাই। সাম হচ্ছে সামেশনের সংক্ষিপ্ত রূপ। সামেশন এর বাংলা অর্থ যোগফল নির্ণয় করা বোঝায়। সানজিদা প্রশ্ন করছো যে স্যার সাম বুঝতেছি না, সাম মানে কি? আসলে সাম মানে হচ্ছে সামেশনের সংক্ষিপ্ত পরিচয়। সামেশন মানে যোগ করা, আর সাম মানে যোগফল, একই বিষয়। অর্থাৎ সম্পূর্ণ সামেশন না লিখে আমরা যা সাম ব্যবহার করতেছি। এবার বুঝতে পারছো? সানজিদা রেসপন্স করো, বুঝতে পারলা কিনা? সামেশন থেকে সাম আসছে, সাম মানে যোগফল নির্ণয় করা। এবার তোমরা একটু চিন্তা করো যে আমরা 3 নাম্বার ধাপে কেন সাম লিখে A প্লাস B প্লাস C দিয়েছি। কেন দিয়েছি? আমাদের প্রশ্নে বলে দিয়েছে 3টি সংখ্যা যে নিলাম এই 3টি সংখ্যার যোগফল বের করতে হবে। এই জন্য আমরা কি করলাম? সাম লিখে A প্লাস B প্লাস C লিখে তারপরে লিখলাম এই সূত্রের সাহায্যে এই 3টি সংখ্যার যোগফল নির্ণয় করি। এখন যোগফল নির্ণয় করলে মানটা কত হবে সেই মানটা বের করার কোনো প্রয়োজন নাই, কারণ এই মান লাগে না। জাস্ট আমাদের ধাপটা লিখতে হয়, ধাপ, যে এই ধাপের পর এই ধাপ, ওই ধাপের পর ওই ধাপ, কোন কোন ধাপে কোন কোন কাজ করব সেগুলো জাস্ট বিবরণ লিখলেই হয়, কোনো রেজাল্ট বের করতে হয় না। আমি যদি মনে করতাম 10 যোগ 20 যোগ 30 যোগ করলে হবে 60 লিখে দিই, না, এরকম লেখার প্রয়োজন নাই। জাস্ট তুমি ধাপগুলো লিখবা, প্রথম ধাপে কি করবা, পরবর্তী ধাপে কি করবা, পরবর্তী ধাপে কি করবা, মানে একটা সমস্যা এরকম ধাপে ধাপে কি কি কাজ করবা সেই বিবরণগুলো লিখলেই অ্যালগরিদম লেখা হয়ে যায়। আমার কথা বুঝতে পারছো? সবাই একটু রেসপন্স করো, বাকিরা কথা বলো, বাকিরা যারা আসো। জাস্ট ধাপগুলো লিখলেই হয়, ধাপের মধ্যে কি কি কাজ করবা এটা লিখলেই হয়, আর কোনো ক্যালকুলেশন করতে হয় না।
কারো কোনো প্রশ্ন আছে এখানে? যা যা পড়াইছি বুঝতে পারতেছো? কোনো সমস্যা হচ্ছে বুঝতে? না স্যার। ওকে, থ্যাংক ইউ। তার মানে বুঝতে পারলাম 3 নাম্বার ধাপে কি করব, এই সংখ্যা তিনটার যোগফল নির্ণয় করার জন্য এই ফর্মটা লিখব। থ্যাংক ইউ। এবার একটা কথা, আচ্ছা ডুলি প্রশ্ন করবা কি? আচ্ছা স্পিক অন হয়েছিল। একটা কথা হচ্ছে গিয়ে এই যে আমরা যে এই 3 নাম্বার ধাপ করলাম, এরপরে কি করব? আমাদের কাজ কি একটু দেখো তো, উপরের দিকে একটু তাকাও। আমরা যখন আমের জুস তৈরি করছিলাম না, 3 নাম্বার ধাপ ছিল প্রসেসিং, 1 নাম্বার ধাপ ছিল স্টার্ট, 2 নাম্বার ধাপ ছিল কি ইনপুট, 3 নাম্বার ধাপ ছিল প্রসেসিং, 4 নাম্বার ধাপ হচ্ছে কত আমাদের? আউটপুট। আউটপুট এর পরেই কি পাইছিলাম? প্রদর্শন, আর এরপরে ইন, শেষ হয়ে গেছিল। এখন দেখো 3 নাম্বার ধাপটা হয়ে গেল। প্রথম ধাপে আমি নিলাম যে কোনো প্রথম ধাপে স্টার্ট করলাম, 2 নাম্বার ধাপে ইনপুট নিলাম এবিসি, 3 নাম্বার ধাপে এবিসি যোগ করলাম, 4 নাম্বার ধাপে কি পাবো বলো তো? আউটপুট পাবো। কারণ কি, হ্যাঁ প্রসেসিংয়ের পরে কি আসে? আউটপুট আসে। যেমন আমরা প্রসেসিংয়ের পরে আউটপুট হিসেবে আমের জুস পাইছিলাম, এখন আমরা আউটপুট পাবো। এখন আমরা লিখব আউটপুট। আউটপুটে আমরা কি পাবো? যেই জিনিসটা আমি ভেতরে পাইছিলাম, মানে ভেতরে হওয়ার কথা ছিল, সেটার ফলাফল পাবো। খেয়াল রাখবা, আউটপুটে কি পাওয়া যায়? ব্লেন্ডার মেশিন থেকে যা বের হয় সেটাই আউটপুটে পাওয়া যায়। ব্লেন্ডার মেশিনে কি পাওয়া যায়? মানে ব্লেন্ডার মেশিনে কি থাকে? আম, চিনি, পানি, লবণ এগুলো থাকে। এগুলো মিক্সিং হয়ে এখান থেকে একটা জুস বের হয়, যাকে বলা হয় আমের জুস। এই আমের জুসই হচ্ছে আমের গল্পের জন্য আউটপুট। সবাই কি ব্যাপারটা বুঝছো না? যে আমের জুস যে পাইছি এটাই হচ্ছে আউটপুট। আমি দিয়েছিলাম আম, চিনি, লবণ, পানি এগুলো ইনপুট, আর যে পাইছি যেটা এটাকে বলা হয় আমের জুস, এটাই আউটপুট। ব্যাপারটা বুঝছো না? এটা আমাকে জানাও। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, থ্যাংক ইউ। তো এখন আমরা আউটপুট হিসেবে কিছু একটা পাবো। তো আমরা যে যোগফল বের করছি না, সেই যোগফলটাই আমরা এখন কি করব? পেয়ে যাব আউটপুটে। আমরা তো বললাম যে ধাপ তিনে কি করছি? ধাপ 3-এ সামের সূত্র ব্যবহার করে 3টি সংখ্যার যোগফল নির্ণয় করেছি। অর্থাৎ আমাদের ব্লেন্ডার মেশিনে নির্ণয় করা হয়ে গেছে। এই যে 3টে সংখ্যার যোগফল ব্লেন্ডার মেশিনে নির্ণয় করা হয়ে গেছে। এখন এই ফলাফলটাই ব্লেন্ডার মেশিন থেকে বের হবে। যদি বের হয় এটা আউটপুটে বের হবে। এখন এই আউটপুটে যে বের হয় সেই ফলাফলটাকে কি করতে হয়? আউটপুটে আমি যা পাই, আমি যখন পাইয়া গেছি না আউটপুটে, দেখো আউটপুটে যখন আমরা আমের জুস পাইয়া গেছি, এরপরে কি কাজ করতাম বলো তো? আউটপুটে যখন আমরা কাঙ্ক্ষিত ফলাফল পাইয়া গেছি, এরপরে কি কাজ করতাম? সেটাকে প্রদর্শন করতাম, উপস্থাপন করতাম, পরিবেশন করতাম। যেমন আমের জুস পেয়ে গিয়েছিলাম, আমের জুসকে কী করছিলাম? পরিবেশন করাইছিলাম বা প্রদর্শন করছিলাম। ঠিক এই কারণে এখন আমাদের 4 নাম্বার ধাপে কী করতে হবে? যে ফলাফলটা আমি পেয়ে গিয়েছি প্রসেসিং থেকে আউটপুট হিসেবে, সেই ফলাফলটাকে আমরা পরিবেশন করাবো বা প্রদর্শন করাবো। অর্থাৎ ধাপ 4-এ আমাদের লিখতে হবে, আমরা যেই 3টা সংখ্যার যোগফল নির্ণয় করেছি 3 নাম্বার ধাপে, সেই 3টি সংখ্যার যোগফল এর মান প্রদর্শন করি। সবাইকে আর বলতেছি, আমরা যখন একটা সমস্যা সমাধান করার জন্য কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে যাব, কাঙ্ক্ষিত উত্তরটা যেই ধাপে পেয়ে যাব, ঠিক পরবর্তী ধাপ হবে আউটপুটের ধাপ। আর সেই আউটপুটের ধাপ অর্থ হচ্ছে সেই ফলাফলটাই তোমাকে পরিবেশন করাতে হবে বা প্রদর্শন করাতে হবে। আউটপুটে যেরকম আমরা পাইছিলাম আমের জুস পাওয়ার পর প্রদর্শন করাইছিলাম, পরিবেশন করাইছিলাম, ঠিক তেমনি এই জায়গার মধ্যে যেই জায়গায় বা যেই ধাপে আমরা ফলাফলটা নির্ণয় করে ফেলব, যোগফল, বিয়োগফল, গুণফল, ভাগফল, যেই ধাপে আমরা ফলাফলটা বের করব, সেই ধাপের পরবর্তী ধাপ হবে সেই ফলাফলটাকেই প্রদর্শন করি বা পরিবেশন করি। কথা কি বুঝতে পারছো? জি স্যার। বাকিরা কথা বলো, বাকিরা যারা আছো। আচ্ছা, কারো কোনো কনফিউজ থাকলে, কারো মনে কোনো কনফিউজ থাকলে অবশ্যই বলতে হবে। অর্থাৎ আমরা প্রদর্শন করব। কেন প্রদর্শন করব? কারণ আমাদের ফলাফল বের হয়ে গেছে। ফলাফল যতক্ষণে বের না হবে প্রদর্শনও করতে পারবো না। ওকে, এই প্রদর্শন করা মানে ইংরেজিতে বলা হয় প্রিন্ট করা। প্রিন্ট, ওই যে আমরা কম্পিউটার দিয়ে প্রিন্ট করে বের করি অনেক কিছু, সেটা আর কি প্রিন্ট করা। এখন কথা হচ্ছে, আমরা যখন ফলাফল প্রদর্শন করে ফেললাম, এর পরের কাজ কি? যখন আমরা আমের জুস পরিবেশন করানোর পর
মেহমানরা খুশি হয়েছে, তারা অনেকটা হাততালি দিছে, তারা আমাদের বকশিসও দিছে। এরপরের কিছু কাহিনী আর নাই, এরপরে আমাদের পুরো প্রক্রিয়াটা কমপ্লিট বা শেষ, অর্থাৎ আমের জুসের গল্প এখানেই শেষ। যখন আমরা প্রদর্শন করছি, যখনই পরিবেশন করা হয়েছে, তখন এরপরে আর কোনো কাজ নাই, এরপরে আমাদের গল্প সমাপ্ত, অর্থাৎ ইন্ড। বুঝতে পারছো? জি স্যার। এইবার তাহলে আমরা কি করব, আমরা যখন আউটপুটে ফলাফলটা প্রদর্শন করে ফেললাম, এরপর আর আমাদের কোনো কাজ নাই, এরপর আমাদের প্রোগ্রাম শেষ করতে হবে। অর্থাৎ ধাপ 5 আমরা লিখতেছি প্রোগ্রাম শেষ করি। আলহামদুলিল্লাহ, এটাই হচ্ছে আমাদের প্রথম যে প্রশ্ন, 3টি সংখ্যার যোগফল নির্ণয় করার অ্যালগরিদম লিখো। 1 2 3 4 5, 5টি ধাপে অ্যালগরিদম কমপ্লিট হয়ে গেল। সর্বশেষ ধাপে আমরা সবসময় লিখব প্রোগ্রাম শেষ করি, আর সর্বফার্স্ট ধাপে লিখবা প্রোগ্রাম শুরু করি। এভাবেই প্রথম ধাপে প্রোগ্রাম শুরু, শেষ ধাপে প্রোগ্রাম শেষ, মাঝখানে অনেক মেকানিজম, এর মাধ্যমেই অ্যালগরিদম কমপ্লিট হয়ে গেল। ব্যাপারটা দেখো কেমন লাগলো তোমাদের কাছে? সিয়াম জয়েন করছো আমাদের ক্লাসে একটু আগে, থ্যাংক ইউ সো মাচ সিয়াম। আমাদের ইন্টারেস্টিং মুহূর্তটাই মিস করছো, লাস্টে জয়েন করছো, জয়েন করার জন্য ধন্যবাদ। একটু আমাকে জানাও এই লাস্ট লাইনের ব্যাপারটা বুঝতে পারলা কিনা সবাই? সবাই একটু কথা বলো। জি স্যার, বুঝতে পারছি। বাকি রেসপন্স করো, বাকিদেরকে বলতে হবে, কথা বলতে হবে। আমি তোমাদেরকে প্রতিটা লাইন পার্ট বাই পার্ট বুঝাচ্ছি, বাকিদের রেসপন্স না পাচ্ছি না, তো একটু বলো আমাকে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, খুশি হলাম। তো এভাবেই কিন্তু আমরা প্রত্যেকটা প্রশ্নের সমাধান খুব ইজিলি করতে পারি। এখানে আমাদের প্রোগ্রাম শেষ করতে, হ্যাঁ ক্লাস রেকর্ড আছে, দেখে নিও। অনেক ভালো করে বুঝছি, অল ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা বলি, এখানে আমাদের 5টা ধাপে কি হয়েছে, প্রোগ্রাম শেষ হয়েছে। আমাদের ক্লাস কিন্তু শেষ হয় নাই, আমাদের ইংরেজিতে শিখতে হবে, শিখছি বাংলায় না। এখন আমি শেখাবো ইংলিশে কেমনে লিখতে হয়। অ্যালগরিদম দুইভাবে লেখা যায়, বাংলাও লেখা যায়, ইংরেজিতেও লেখা যায়। এখন আমি ইংলিশে দেখাবো, ইংলিশটা অনেক সহজ। বাংলা এত কিছু লিখতে হয়, ইংলিশে কিছুই লিখতে হয় না এমন। ইংলিশে জাস্ট সংক্ষেপে লিখে দিলেই শেষ, ইংলিশটাই ওয়াও। বাংলা এটা করো, ওইটা করো, এ বি জে বি হাবি জেবি, অনেক কিছু। এত মারপেজ ইংলিশে নাই, ইংলিশে অনেক সিম্পল। আমি দেখা দিব, যেটা তোমার কাছে ভালো লাগবে পরীক্ষা সেটাই লিখবা। তো যেভাবেই তোমাদের গল্প আকারে বুঝাইছি আমের জুসের মাধ্যমে অ্যালগরিদম, তো এই প্রথম প্রশ্নটা যেটা ছিল 3টি সংখ্যার যোগফল, এই 3টি সংখ্যার যোগফল নির্ণয় করার জন্য 5টা ধাপে আমার কি হয়েছে, এই অ্যালগরিদম শেষ হয়েছে। কিন্তু আমাদের অ্যালগরিদম যে সবসময় 5 ধাপেই শেষ হবে এটা কোনো নিয়ম না। সহজ একটা দিন স্যার, আচ্ছা আমি দিব না। অ্যালগরিদম যে 5 ধাপেই শেষ হবে সবসময় এমন কোনো বাধ্যবাধকতা নাই। অ্যালগরিদম 10 ধাপেও শেষ হইতে পারে, 15 ধাপেও শেষ হইতে পারে, 20 ধাপেও শেষ হইতে পারে। তবে 20 ধাপে 15 ধাপে এত বড় বড় তোমাদের আসে না, তোমাদের মোটামুটি 1 থেকে 10-এর মধ্যেই থাকে যত প্রশ্ন আছে। তো আমরা চেষ্টা করব আস্তে আস্তে কঠিনগুলো শেখার জন্য। আজকে ক্লাস যেহেতু ফার্স্ট ক্লাস ছিল, এই জন্য আমরা একবারে বেসিক থেকে বেসিককে একবারে ছোট্ট একটা সিম্পল উদাহরণের মাধ্যমে অ্যালগরিদম শেখার চেষ্টা করলাম। এখন আমাদের এই বাংলা যে উত্তরটা এটা শেষ, এখন আমরা ইংরেজি উত্তর দেওয়ার চেষ্টা করব। এইভাবে আমাদের ধাপে ধাপে একটা প্রোগ্রাম সমাধান করাকেই অ্যালগরিদম বলা হয়। এখন বলো, এই বাংলায় যা যা বলছি এর মধ্যে কার কোনো জায়গায় কী প্রশ্ন আছে, বুঝতে সমস্যা আছে? এটা হচ্ছে পঞ্চম অধ্যায়ের ক্লাস অ্যালগরিদম। আদিবা জয়েন করছো, মিসিং হয়ে গেছে ইন্টারেস্টিং মুহূর্তটাই। যাই হোক, আদিবা আর হচ্ছে সিয়াম আসতে পারলে মনে হয় 33 জন হইতাম। আজকে ক্লাসেতে মোটামুটি 31 জন ছিল, 31 জন না, হ্যাঁ সর্বশেষ 31 জন পাইছিলাম আমি সহ। আদিবা সিয়াম আসলে মোটামুটি মনে হয় 33 জন হইতো সর্বোচ্চ বিগত কয়েক মাস থেকে। আচ্ছা যাই হোক, এবার আমি যাই নেক্সট। এই ক্লাস রেকর্ড আছে, রেকর্ডটা দেখে নিও আবার যারা মিস করছো, ইউটিউবে আপলোড করব। এখন আমরা ইংরেজিতে শিখব, সব কিছু এখন ইংলিশে হবে, কোনো কিছুই বাংলা হবে না। হ্যাঁ, আজকে অনেক মানুষ এসেছিল, আজকে আমাদের 3রা সেপ্টেম্বর 2025। আজকে অনেক স্টুডেন্ট আসছে, অনেক স্টুডেন্ট ক্লাস করছে, আমি অনেক খুশি হয়েছি।
উত্তেজিত 27 ব্যাচের অনেকেই পোলাপাইন ছিল, আর তোমরা তো এইচএসসি 26 তোমরা অনেকে আসিলা, তোমাদের নিয়ে আমাদের ক্লাস হয়েছে স্পেশাল ক্লাসটা আজকে অনেক স্পেশাল হয়েছে আলহামদুলিল্লাহ, অনেক মজাদার ছিল, জুসের গল্প, আমের জুসের গল্প, এবং অনেক মজা নিয়ে অনেকে ক্লাস করছে, অনেক অনেক খুশি হয়েছে অনেকে, আমিও খুশি হয়েছি তোমাদের উপস্থিতি দেখে। চলো বাচ্চারা, আমি আর গল্প করতেছি না, এখন আমরা এই মুহূর্তে যাচ্ছি ইংরেজিতে কীভাবে লিখবা। আচ্ছা, তোমাদের কাছে প্রশ্ন, ধাপ, ধাপ হচ্ছে বাংলা, এই ধাপের ইংরেজি নাম কি বলো তো? ধাপ কথাটির ইংরেজি নাম কি? স্টেপ স্যার। আচ্ছা আচ্ছা, একটু ওয়েট করো, একজন বলছিল। আচ্ছা, আজকে আচ্ছা একদিন 36 জন এসেছিল, 36 জন এসেছিল, আচ্ছা আমিও সেদিন ছিলাম, আচ্ছা 36 জন ছিল সর্বোচ্চ। তাহলে তো মনে হয় শাহিদা, তোমার কথা ঠিক, শাহিদা তুমি না বলছিলা 40-এর কাছাকাছি ছিল, শাহিদা শুনতেছো? জি স্যার। আচ্ছা 40-এর কাছাকাছি ছিল, এটা কোন মাসে হবে, আনুমানিক কয় মাস আগে? আমার তো মনে পড়তেছে না। স্যার এটা অনেক আগে, তখন হচ্ছে পরিণতি ক্লাস ছিল, পরিণতি ক্লাসের পর হচ্ছে আইসিটি ক্লাস দিয়েছিলেন, তখন অনেক মানুষ যুক্ত হয়েছিল, তখন ক্লাস 10টায় শুরু হচ্ছিল। পরিণতি ক্লাসে আমি তো এত, পরিণতি ক্লাস কি 40 জন করছে? এত স্টুডেন্ট তো পরিণতি ক্লাসে ছিল না। পরিণতি ক্লাস যখন প্রথম স্টার্ট করেছিলেন সেই সময়ের ঘটনা। আমি সেটা হয়তো বা খেয়াল রাখতে পারিনি, আচ্ছা হইতেও পারে। আচ্ছা শাহিদা কি জানি বলছিলা, বুঝি না, আর বলো তো। বলতেছি আমার শিওর মনে নাই, আমরা যখন প্রথম দিকে ছিলাম ভর্তি হয়েছি তখন মেবি কিছু কয়েক মাস পরে। ও মানে আজ থেকে প্রায় আপনার সাথে তো আমাদের বলো বলো। আপনার সাথে তো আমার প্রায় 1 বছর ধরে ক্লাস করতেছি, মানে ক্লাস করি বাদ দি করি, আমরা 1 বছর হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, মানে 1 বছর আগে, প্রায় 1 বছর আগে এরকম হইতে পারে যে তোমরা যখন কলেজে ভর্তি হয়েছো না, এর পরপরই তো মানে প্রথম দিকে তো এটা করছে, এটা হইতে পারে, তখন 25-এ ছিল, 25, বুঝছো? স্যার হ্যাঁ বলো। স্যার প্রথম পেজটা ছিল স্যার, এখানে ধাপ 3-এর এত বড় না লিখে একটু ছোট করে লিখতেও তো পারেন। আমি আসলে একটু লিখছি আর কি, বড় করে সুন্দর করে আর কি সাজায় লিখছি, এটা ছোট করে লেখা যায়, কোনো সমস্যা নেই। স্যার এখানে a = a + b + c মানে হিসাব করি এটা দিলে হয়ে যায়। হ্যাঁ এটা করলে হয়ে যায়, হ্যাঁ আমি জানি এটা করলে হয়ে যায়, কিন্তু আমার কাছে এটা মানে সাজানোর ক্ষেত্রে সৌন্দর্যতা লাগছে দেখেই লিখলাম যে এই সূত্রটা ব্যবহার করে সামেমা নির্ণয় করি, মানে এটা তোমার ইচ্ছা মতো তুমি লিখতে পারো, কোনো সমস্যা নাই, এটা তুমি যেভাবে সাদা লিখতে পারো আর কি। আচ্ছা একজনে, স্যার এখন আমাদের হাতে অনেক সময় করে লিখতে পারছি, কিন্তু পরীক্ষার হলে তো আমাদের হাতে সময় থাকে না, তখন মানে অল্প করে লিখে দিলে জাস্ট যেটাতে নাম্বার আসবে। হ্যাঁ এখন এই জন্য আমি ইংরেজি শিখাচ্ছি, এটা তো বাংলা শিখালাম না, এখন সময় কম থাকলে ইংলিশে লিখবা, যেটা আমি এখন শিখাবো, ঠিক আছে? এখন আমি শিখাবো, সেটা দেখবা। আচ্ছা একটু এটা SMS একটু পড়ে নি, হ্যাঁ কিছু মনে করো না। কোশ্চেনটা হচ্ছে এইচএসসি 27 ব্যাচকে উত্তেজিত ব্যাচ বলা হয় কেন? আচ্ছা বলা হয় কেন, এটা কারণ আছে, রিজন আছে, কারণ এইচএসসি 27 কলেজে ভর্তির অ্যাপ্লাই করার আগেই অনলাইনে কোর্স কিনে বই টই কিনে পড়া শুরু করে দিয়েছে, বুঝছো সানজিদা? তোমরা যখন এসএসসি পরীক্ষা দিয়ে ফেলছো, এসএসসি পরীক্ষা দেওয়ার পর এক সপ্তাহ যেতে না যেতেই বাংলাদেশের অনেক প্ল্যাটফর্মে কোর্স কিনা শুরু করছে, বাচ্চারা কোর্স কিনে পড়াও শুরু করছে ঠিক 1 সপ্তাহ পরই। তো এরকম আগ্রহী এমন কোনো ব্যাচ আগে ছিল না, যে এসএসসি পরীক্ষা দিয়েছে মাত্র, দিয়ে 1 সপ্তাহ না যেতেই বাচ্চারা ইন্টারে পড়ালেখা শুরু করছে, বই কিনছে, কোর্স কিনছে, মানে এমন তারা আগ্রহী লেখাপড়ায়, এত আগ্রহী অন্য কোনো ব্যাচে বিগত বছরে ছিল না। এজন্য শুধু আমি না, সকল প্ল্যাটফর্মের শিক্ষকরাই বলতেছে এইচএসসি 27 ব্যাচটা হচ্ছে আসলে উত্তেজিত ব্যাচ, তারা আসলে তাদের পরীক্ষার পরেই রেজাল্ট পাওয়ার আগেই, কলেজে ভর্তি আবেদন করার আগেই তারা পড়ালেখা শুরু করছে ফুল স্পিডে, এজন্যই এদের ব্যাচের নাম দেওয়া হয়েছে উত্তেজিত ব্যাচ, এটা আদরের নাম, বুঝছো? আচ্ছা সমস্যা নাই, উত্তেজিত ব্যাচ হইলেও কি না হইলেও কি আমাদের পড়াটা কন্টিনিউ করতে হয়, মনে রাখবো আর কি, এই ব্যাচের একটা আদরের নাম উত্তেজিত ব্যাচ। আচ্ছা এবার দেখো খেয়াল করো তো, যেটা বলতেছিলাম শুরু করি আমরা। আচ্ছা আমি একটু প্রশ্ন আসতে চাচ্ছিলাম শাহিদার কাছে। শাহিদা তুমি কিছু বলছিলা তখন, আমাকে একটু জানাও তো, আমি আসলে তোমার কথা তো ভালো করে শুনতে পাইনি, লাস্টে কিছু বলছিলা? না স্যার। আচ্ছা তো এখানে আর কি অনেক বেশি জয়েন করছিল এই ব্যাপারে আর কি, ঠিক মনে নেই আমার কোন মাসে, তুই বলছিস না? বুঝছি, ওই যে তখন ছিল কি
25-এর সাথে এখন যারা পরীক্ষা দিল। অক্টোবর মাস হবে 24 সালে। হ্যাঁ, ওটা ছিল যে 25-এর ছিল তো অনেকে, 25-এর সাথে নতুন জয়েন করছিল 26, আর এবছর 26 তোমরা সিনিয়র ব্যাচ, 27 হচ্ছে কি জুনিয়র ব্যাচ। ওকে, এখন আমরা ইংলিশটা দেখাচ্ছি। হ্যাঁ, ইংলিশটা দেখাচ্ছি, দেখো। তো এবার আমরা লিখবো ইংরেজি। এখন তোমরা বললা না তো ধাপের ইংরেজি নাম কি বলো তো? ধাপের ইংরেজি নাম কি? স্টেপ। এক্সিলেন্ট, ভেরি গুড। হ্যাঁ, স্টেপ। এবার দেখো কত সুন্দর, বুঝছো আমাদের এই ইংরেজিটা কতটা সহজ হয়ে যায়। স্টেপ 1, স্টেপ 1, স্টেপ লিখতে হবে সব ইংলিশ, কোনো বাংলা লেখা যাবে না। স্টেপ লিখে 1 লিখছি, জাস্ট লিখবা স্টার্ট। স্টার্ট মানে শুরু করি। স্টেপ 1 শেষ, বুঝতে পারছো? জি স্যার। এবার স্টেপ 2, স্টেপ 2তে কি করতে হয়? ইনপুট নিতে হয়। তো লিখবা স্টেপ 2 ইনপুট A, B, C। একটু দেখাচ্ছি, একটু ওয়েট করো। হ্যাঁ, স্টেপ 2 ইনপুট A, B, C। শেষ। সত্যি কথা, আর কিছু নাই। এখন দেখো ইংলিশটা তোমার কাছে কতটা ওয়াও লাগতেছে। জাস্ট স্টেপ 1। স্যার স্টেপ 1 স্টেপ 2 তো লেখা লাগে না। কি বললা বুঝি না, আবার বলো তো। স্টেপ 1 স্টেপ 2 এটাও তো লেখা লাগে না, কারণ এটা ফ্লো চার্ট বানাচ্ছেন না। না না, এটা তো অ্যালগরিদম। অ্যালগরিদম, অ্যালগরিদমের ইংলিশ পড়া লাগে। অ্যালগরিদমে ইংলিশে লেখা যায়, বুঝছো? ইংরেজিতে লেখা মানে যায়। বইয়ে লেখা নাই তো, এই জন্য সরাসরি হচ্ছে অ্যালগরিদম বাংলায় করছে আর হচ্ছে ফ্লো চার্ট করছে। হ্যাঁ হ্যাঁ, এই জন্য বলতেছিলাম। বুঝছি। হ্যাঁ, বইতে লেখা নাই, কিন্তু অ্যালগরিদম বাংলায়ও লেখা যায়, ইংলিশেও লেখা যায়। আর ফ্লো চার্ট তো ইংলিশেই লিখতে হয়, ফ্লো চার্ট তো বাংলা লিখি না। ফ্লো চার্টের মধ্যে আবার অনেক সময় বাংলাও লেখে, ছোট ক্লাসের বইতে দেখছি, কিন্তু আসলে ফ্লো চার্ট লিখতে হয় ইংলিশে। তবে অ্যালগরিদম বাংলাও লেখা যায়, ইংলিশও লেখা যায়, বুঝতে পারছো? এবার দুইটা লিখতে হয় না, আমি বলি ইংরেজি আর বাংলা যে কোনো একটা লিখবা, দুইটা লিখতে হয় না, যে কোনো একটা লিখবা। আচ্ছা, এবার দেখো নেক্সট। ইংলিশে লিখলে অনেক ইজি লাগে। হ্যাঁ, ইজি লাগবে। ওকে, দেখো স্টেপ 2 ইনপুট A, B, C। এবার স্টেপ 3 কি ছিল? সামেশন, তারপর হচ্ছে A + B + C। জাস্ট স্টেপ 3তে লিখে দেবা সাম ইকুয়াল টু A + B + C। শেষ। অর্থাৎ 3 নম্বর ধাপে যোগ করতেছো, যোগ করার সূত্র হচ্ছে সামেশনের সূত্র, সাম। 3টে সংখ্যা যোগ করব, A + B + C, ব্র্যাকেট দিয়ে লিখলেও পারো, না লিখলেও পারো। বুঝতে পারছো 3 নম্বর স্টেপ? জি স্যার। এবার 3 নম্বরের পরে 4 নম্বর ধাপ কি? যখনই 3 নম্বর ধাপে আমরা ফলাফলটা নির্ণয় করেছি, 4 নম্বর ধাপে কি করতে হয়? ফলাফল প্রদর্শন করতে হয়। তো প্রদর্শন করা মানে প্রিন্ট করা। স্টেপ 4 প্রিন্ট। কি প্রিন্ট করবা? সামেশনের মান প্রিন্ট করবা, লিখবা প্রিন্ট সাম। সামেশন লিখবা না, লিখবা সাম, কারণ আমরা সাম বের করেছি 3য় ধাপে। এই সামের ফলাফলই কি করব? প্রদর্শন করব। তো লিখলাম প্রিন্ট সাম, অর্থাৎ এই সামেশনের ফলাফল আমরা প্রদর্শন করতেছি 4 নম্বর ধাপে, প্রিন্ট সাম। ব্যাপারটা বুঝছেন? এতটুকু সবাই কথা বলেন। জি স্যার। আচ্ছা, এবার স্টেপ 5-এ কি করবো বলো তো? স্টেপ 5-এ কি? যখন প্রিন্ট করছো ফলাফল, তখন কি করতে হয়? প্রদর্শনের পর কি আছে? এন্ড করতে হয়। ভেরি গুড, এন্ড। স্টেপ 5, স্টেপ 5 হচ্ছে এন্ড, অর্থাৎ আমাদের প্রোগ্রাম শেষ। এইবার দেখো আমাদের কিন্তু ইংরেজি কয়টা লাইনে শেষ এবং প্যারামুক্ত, নাই কোনো বাংলা, নাই কোনো প্যারা, ফুরফুরা। স্টেপ 1 স্টার্ট করলাম, স্টেপ 2 ইনপুট ABC নিলাম, স্টেপ 3 সামের সূত্র ইউজ করলাম, সাম ইকুয়াল টু A + B + C। স্টেপ 4 সেই সামের ফলাফল প্রিন্ট করলাম, এবং লাস্ট স্টেপ আমরা প্রোগ্রাম শেষ করলাম, এন্ড। এভাবে স্টেপ বাই স্টেপ কোন একটা প্রোগ্রাম সমাধান করাই হচ্ছে অ্যালগরিদম, বা কোন একটা সমস্যা সমাধান করার পদ্ধতি হচ্ছে অ্যালগরিদম। সবাইকে বলতেছি, ক্লাসে বাকিরা বলো ইংরেজির উত্তরটা কেমন লাগছে তোমাদের কাছে? স্যার অনেক ভালো, ইংলিশটা লিখবো। আলহামদুলিল্লাহ, খুশি হলাম। হ্যাঁ, বুঝতে পারছো। তোমরা এখন থেকে ইংলিশটাই ফলো করার চেষ্টা করো, কারণ ইংলিশটা অনেকটা সহজ, প্যারামুক্ত, এবং তুমি পরীক্ষায় টাইম সেভ পাবা অনেক। হ্যাঁ, তানিয়া এবার বলো কোনো প্রশ্ন থাকলে।
না স্যার, ইংলিশটা অনেক সহজ, এটা বলতে চাচ্ছি আর কি। হ্যাঁ হ্যাঁ, ইংলিশটা অনেক সহজ। আমি বাংলাটা করতে পারছি। হ্যাঁ হ্যাঁ, স্যার বলো। আমাদের চতুর্থ অধ্যায় কি আবার রিপিট করাবেন না? ফোর্থ অধ্যায় আমার HTML এর টেবিল HTML বাকি আছে। আমি আসলে প্রোগ্রামিং অধ্যায়টা ধরছি, কারণ কি অধ্যায় অনেক বড়, তো অ্যালগোরিদম ফ্লোচার্ট সি প্রোগ্রামিংটা করা দিই, তারপর আমি আবার রিভিশন করাবো, সমস্যা নেই। বুঝতে পারছো? আচ্ছা, একটু আমাকে বাকিরা যারা আসো 27 ব্যাচ, উত্তেজিত 27 ব্যাচ যারা আসো, এর মধ্যে কে কে আসো? স্মৃতি, সানজিদা, রিফা, রিয়াজ, তারপরে নাম জানি কি, তামান্না, আনিসুর। তোমরা একটু বলো, তোমরা কি বুঝতে পারছো ইংরেজিটা? জি স্যার। ওকে, থ্যাংক ইউ, খুশি হলাম। এবার দেখো তো আমাদের এই হচ্ছে দুইটা অংশ। স্যার ইনপুট অ্যান্ড পেলাম বাট আউটপুট। আচ্ছা আমি এটা দেখি, একজন প্রশ্ন করছে, সানজিদার প্রশ্ন আমি নেই, প্রশ্নটা কী বলছে দেখি। বলছে স্যার ইনপুট অ্যান্ড পেলাম বাট প্রসেসিং অ্যান্ড আউটপুট হলো না কেন? সানজিদা প্রশ্নটা করছো বুঝি নাই, কেউ বুঝছো ওর প্রশ্ন? আমি না, প্রশ্ন বুঝতে পারি নাই, আমি আসলে এটা বুঝি নাই প্রশ্ন। স্যার স্পিকারে বললে ভালো হতো। হ্যাঁ, স্পিকারে বললে ভালো হতো। প্রশ্নটা স্পিকারে বলো সানজিদা, হাতে বামে স্পিকারে চাপ দিয়ে তুমি ভয়েসে বলো, আমি প্রশ্ন বুঝি নাই, প্রশ্ন না বুঝলে তো উত্তর দিতে পারতেছি না, একটু স্পিকারে বললে ভালো হয়। হাতের বামে চাপ দাও, আনমিউটে চাপ দিয়ে স্পিকার অন হলে কথা বলতে পারবা। সানজিদা দুঃখিত, আসলে তোমার প্রশ্ন শুনতে পাচ্ছি না, তোমার স্পিকার অন হয়নি। আচ্ছা এবার দেখো, আমি তোমাদের সামনে নিয়ে আসতেছি, জাস্ট তোমরা একটু খেয়াল করবা। হ্যাঁ, এই যে, তো আমাদের প্রশ্ন কিন্তু একটাই, 3টি সংখ্যার যোগফল নির্ণয়। এটা হচ্ছে বাংলা, এটা হচ্ছে ইংরেজি। তোমরা শুধুমাত্র হয় বাংলায় লিখবা পরীক্ষায়, অথবা শুধুমাত্র ইংলিশে লিখবা, যেভাবেই লিখতে চাও। যদি কেউ চাও যে স্যার আমার বাংলাটা সহজ লাগে, বাংলা লিখলেই ভালো লাগবে আমার কাছে, বাংলা লিখবা কেউ। যদি চাও যে না স্যার আমার ইংলিশটাই ভালো লাগছে, আমি ইংলিশেই লিখবো, তাহলে শুধু ইংলিশেই লিখবা। মন থাকবে? বুঝতে পারছো না কথা? জি স্যার। কিন্তু বাংলা আর ইংরেজি একলগে লিখবা না, বুঝছো? বাংলা ইংরেজি একলগে লিখো না, তাহলে সমস্যা আছে। আচ্ছা, এখন প্রশ্নটা বলতেছে, আবার একটু পড়ি আমি। হ্যাঁ, আদিবা বলছো স্যার বলতেছে প্রসেসিং আউটপুট নেই কেন? প্রসেসিং, আচ্ছা দেখি, আমি তো তাও বলছি স্টার্ট ইনপুট আউটপুট দিয়ে করছি, যেমন ফার্স্ট স্টার্ট, সেকেন্ড ইনপুট, 5 ইন পেয়েছে, বাট আউটপুট অ্যান্ড প্রসেসিং কোনো ধাপ ছিল না কেন? আচ্ছা বলি, শোনো সানজিদা, এবার প্রশ্ন বুঝতে পারছি। হ্যাঁ, সানজিদা বলছে যে স্যার আপনি তো ধাপ 1-এ স্টার্ট করছেন, ধাপ 2-এ ইনপুট লিখছেন এবং লাস্টে ইন করছেন, কিন্তু মাঝখানে দুইটা যে স্টেপ ছিল প্রসেসিং আর আউটপুট, এগুলো কই? আসলে প্রসেসিং মানে হচ্ছে তোমার প্রশ্নটার সমাধান করতে কি কি কাজ করবা। যদি বলতো প্রশ্নে 3টি সংখ্যার যোগফল বের করো, তাহলে মাঝখানে প্রসেসিংয়ে হবে সাম, যোগফল বের করতেছি। 3টি সংখ্যা বিয়োগফল বের করো, সাম, মাঝখানে হবে কি বিয়োগফল বের করতেছে। মানে প্রসেসিংয়ের ধাপটা হচ্ছে আমার অঙ্কের ধাপ। এখানে শর্ত নিয়ে কাজ করতে হয়, অঙ্ক নিয়ে কাজ করতে হয়, মেকানিজম নিয়ে কাজ করতে হয়। প্রসেসিং, হ্যাঁ বলো। স্যার এই জিনিসটা তখনই বুঝবে যখন মানে ফ্লো চার্ট করাবেন, ওখানের মধ্যে মানে প্রসেসিং এর ঘরটা যখন আপনি দেখাবেন তখন হ্যাঁ। বুঝতে পারবে আর কি। এখন এখানে বোঝানো যাচ্ছে না। হ্যাঁ 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 হ্যাঁ, ভেরি গুড, থ্যাংক ইউ বলছো। তারপর আবিদা বলছো, থ্যাংক ইউ সো মাচ, আবিদা খুব সুন্দর উত্তর দিয়েছে। আদিবা বলছে এটা যে প্রসেসিং হচ্ছে এখানে সাম আর আউটপুট হচ্ছে প্রিন্ট। হ্যাঁ, এক্সিলেন্ট, থ্যাংক ইউ সো মাচ আদিবা, খুব সুন্দর উত্তর দিয়েছো, থ্যাংক ইউ। হ্যাঁ, আদিবার উত্তরটাই রাইট, এই উত্তরটাই মানানসই। হ্যাঁ, প্রসেসিংয়ের উত্তরটা হচ্ছে সাম, অর্থাৎ আমাদের 3টা সংখ্যা যোগফল করতেছি না, এই যোগফলের ধাপটা কত নাম্বার ধাপ? 3 নাম্বার। এটাই হচ্ছে প্রসেসিংয়ের ধাপ, সূত্রের ধাপ। সূত্রের ধাপটা কি বলা হয়? প্রসেসিংয়ের ধাপ। সানজিদা বুঝতে পারছো এবার? এরপরে আমাদের যে আউটপুট, এই আউটপুট হচ্ছে তোমার প্রিন্ট করা, প্রদর্শন করা। যেখানে প্রদর্শন, যেখানে প্রিন্ট, সেটা হচ্ছে আউটপুটের ধাপ। আসলে আউটপুটের ধাপ লেখা লাগে না, যেই ধাপ প্রদর্শন করবা সেই ধাপটাই আউটপুটের ধাপ বোঝায়। থ্যাংক ইউ আদিবা, অনেক সুন্দরভাবে উত্তর দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। আদিবা একটু আমাকে জানাও, তুমি কি এটা আজকেই ক্লাসটা করছো নাকি এর আগেও এই অধ্যায়ে ধারণা ছিল তোমার, নাকি এটাই ফার্স্ট?
আচ্ছা মাশাআল্লাহ, আজকেই ফার্স্ট। ওকে, তুমি সুন্দর করে বুঝায় বলতে পারছো, খুশি হলাম। তবে ক্লাসটা তো মিস হয়েছে প্রথম দিকে, ইন্টারেস্টিং ছিল ওই অংশটা, তারপরও সমস্যা নাই, জয়েন করছো, রেকর্ড তো চলতেছে, রেকর্ড দেখে নিলেই হয়ে যাবে ইনশাল্লাহ। তো সবাইকে বলতেছি, লাস্ট অফ অল আমাদের এই আমের জুসের ইতিহাসের মাধ্যমে আজকের এই চমৎকার ক্লাসে অ্যালগরিদমটা শিখলাম। এটাই ছিল আমাদের আইসিটির প্রোগ্রামিং ভাষার ফার্স্ট স্পেশাল চমৎকার ওয়াও লেকচার। এখন তোমরা আমাকে বলো, এই সম্পূর্ণ লেকচারে যা যা পড়াইছি বুঝাইছি, কারো কোনো জায়গায় প্রশ্ন আছে কিনা বা বুঝতে কোনো জায়গায় সমস্যা হয়েছে কিনা? না স্যার। আলহামদুলিল্লাহ, খুশি হলাম। না স্যার। বাকিরা, হ্যাঁ বাকিরা যারা আছো, হ্যাঁ বাকিরা সবাই রেসপন্স করলে ভালো হইতো, সবার কাছ থেকে উত্তর নিতে পারতাম। স্যার আলহামদুলিল্লাহ, না, স্যার, নাই। আলহামদুলিল্লাহ, খুশি হলাম। আমাদের প্রথম ক্লাসে প্রায় 30 জন ছিল, এই শেষ মুহূর্তের অংশে 15 জন, বাকি 15 জন হয়তো বা কোনো সমস্যা কারণে আসতে পারে নাই। আমি খুশি হয়েছি অনেক তোমাদের এই আগ্রহ দেখে। সত্যি কথা বলতে, তোমাদেরকে যদি সারা বছর এভাবে পড়াইতে পারতাম, আমার প্রতিদিনের পরিশ্রমটা সার্থক মনে হইতো। দুঃখজনক বিষয়, তোমাদেরকে আমি নিয়মিত ক্লাসে উপস্থিত থাকতে দেখতে পারি না। তো তোমাদের এই আজকের যেই ক্লাসের উপস্থিতি, আজকে যে এত আগ্রহ, আজকে এতটা ইচ্ছা নিয়ে ক্লাস করছো, এরকমভাবে সারা বছর চিন্তা করো যে হ্যাঁ ইমরান স্যারের কাছে পড়তেছি, স্যার একটাই আমাদের কাছে আশা করে, প্রত্যেক দিন আমি তার ক্লাসটা করি, প্রত্যেক দিন স্যারের ক্লাসটা উপস্থিত থাকার চেষ্টা করি। কোনো কারণে ক্লাস মিস হইয়া যাইলেও স্যারের কাছ থেকে ক্লাসের চমৎকার নোটগুলো নিয়ে নিই, স্যারের ক্লাসটা রেকর্ডটা চাইয়া নিই, প্রত্যেক দিন ক্লাসটা রেকর্ড দেখে পড়ি যদি ক্লাস মিসও হয়ে যায়, এবং স্যারের সাথে যোগাযোগ ঠিক রাখি, আন্তরিকতা বজায় রাখি, খোঁজখবর রাখি। সঞ্জিতা বলছো থ্যাংক ইউ সো মাচ, অনেক সুন্দর করে প্লাস ক্লিয়ার বুঝেছেন। স্যার নোটগুলো কোথায় পাবো? হ্যাঁ সব দিয়ে দিব, এই নোট রেকর্ড ক্লাস সব দিয়ে দিব ইনশাল্লাহ। তো আমি রিকোয়েস্ট করব, তুমি যেমন আজকে ক্লাসটা করে অনেক আনন্দ পেয়েছো, আমিও অনেক খুশি হয়েছি, নেক্সট ক্লাসে তুমিও অংশগ্রহণ করবা, তোমার ফ্রেন্ডকেও নিয়ে আসার চেষ্টা করবে ইনশাল্লাহ। সবার মনে থাকবে কথাগুলো, ফ্রেন্ডদেরকেও নিয়ে আসবা, খুব দ্রুত মনে থাকবে, এটা আমাকে জানাও। স্যার আচ্ছা, সবাই সকল ফ্রেন্ডদেরকে নিয়ে আসার চেষ্টা করবা। তো বলি, এই হচ্ছে আমাদের আজকের এই চমলক্য, আমাদের এই প্রোগ্রামিং ভাষার স্পেশাল মারাত্মক ক্লাসের শেষ অংশ। আমি এই ক্লাসের নোটটা দিয়ে দিব এবং এই ক্লাসটা রেকর্ড আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে দিব। যারা ক্লাসটা মিস করছে সবাইকে বেশি বেশি ক্লাসটা দেখতে বলবা। তো কোনো ক্লাস আছে আমাদের? আজকে আমাদের ক্লাস তো তেমন নাই, স্পেশাল 27 ব্যাচের ক্লাস আজকে নিতে পারলাম না, এই ক্লাসটাই শেষ করতে হইলো। 26-এর ক্লাস আছে আমাদের একটু পর, 26-এ যারা আসো হায়ার ম্যাথে ক্লাস নিব, একটু থাইকো। তো আজকের মতো এখানেই ক্লাস শেষ করতেছি, ভালো থেকো সবাই, পরবর্তী ক্লাসের অপেক্ষা থেকো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। বাংলা ক্লাস নিয়ে